প্রিয় দর্শক, অর্থনীতি বিষয়ক টক শো বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুফ রনি। আজ আমরা আলোচনা করব নতুন বছরে চলতি যে অর্থ বছর রয়েছে সেখানে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ফারুক মঈনুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে যে বিষয়টি আসলে আলোচনায় করব সেটি হচ্ছে যে দ্বিতীয়ার্ধের যে মুদ্রানীতি ঘোষণা হলো সেটি আসলে কেমন মনে হচ্ছে? আমরা তো খুব বেশি পরিবর্তন দেখতে পাইনি, তারপর কিছু কিছু জায়গায় আমরা কিছু পরিবর্তন আনা হয়েছে, তো সেই বিষয়গুলোতে যদি একটু আলোকপাত করেন। ইনফ্যাক্ট পরিবর্তনের কিন্তু খুব বেশি স্কোপ ছিল না। আচ্ছা, কারণ একটা মুদ্রানীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা কৌশল, যেটা দিয়ে মূলত অর্থ প্রবাহ এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করার এটা একটা চালিকা শক্তি কিংবা একটা কৌশল, যেটা দিয়ে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং সেন্ট্রাল ব্যাংকের কাজ সামনে কিন্তু একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে অর্থ প্রবাহকে নিয়ন্ত্রণ করা। অর্থ প্রবাহকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই পুরো অর্থনৈতিক যে গতিশীলতা তাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা, এটা হচ্ছে মূলত মুদ্রানীতি। তো এবারে যে খুব বেশি পরিবর্তন নেই, আপনার কথাটা ঠিক, কিন্তু কথা হচ্ছে খুব বেশি পরিবর্তন করার স্কোপ কিন্তু আমাদের ছিল না। কারণ যখনই একটি নতুন সরকার এসছে এবং সেন্ট্রাল ব্যাংকের কাজই হচ্ছে সরকারকে সহায়তা করা, অর্থ কিংবা অর্থ প্রবাহকে নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে গতিশীল রাখা এবং যে আর্থিক নীতি রয়েছে সেটিও এক ধরনের সহায়তা করা। ইয়েস। তো সুতরাং যেটি পরিবর্তন না থাকলেও কিন্তু যে এবার একটা লক্ষণীয় বিষয় আপনি লক্ষ্য করবেন যে এবার একটা কথা বলা হয়েছে, যদি সরকারি ঋণের চাহিদা খুব বেশি না থাকে সেটা কিন্তু বেসরকারি ঋণের মধ্যে অ্যাডজাস্ট করা হবে। এটি আমার কাছে খুব একটা চমৎকার বিষয় মনে হয়েছে, যে ফ্লেক্সিবিলিটিটা আছে এবারে, যে যদি সরকার অধিক ঋণ গ্রহণ না করে তাহলে সেটিকে ব্যক্তি খাতে কিংবা বেসরকারি খাতে এটাকে চ্যানেলাইজ করা হবে। তো এটি একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি এবং এটি হওয়া উচিত। কারণ আমরা এযাবৎ দেখে এসেছি আমাদের যে অর্থনীতির যে গতি প্রকৃতি কিংবা ইনভেস্টমেন্ট যদি বলি আমরা, সেক্ষেত্রে বরাবরই কিন্তু আমাদের বেসরকারি খাত সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের শিল্প খাতের যে প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি তার প্রায় সবটুকুই বেসরকারি খাতে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং তাদের ভূমিকাই কিন্তু মুখ্য। সুতরাং আমিও চাইব যে সরকারি খাতের ঋণ প্রবাহ যদি আশানুরূপ না হয় তাহলে সেটি যাতে সত্যিকার অর্থে বেসরকারি খাতে চ্যানেলাইজ করা হয়। কিন্তু বেসরকারি খাতে আমরা দেখেছি যে গত যেই মুদ্রানীতিটাই ছিল সেটির তুলনায় কিছুটা কমিয়ে বেসরকারি খাতে 16.5% প্রবৃদ্ধির একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো তার মানে আপনার কথায় যেটি আমরা বুঝতে পারছি যে যদি সরকারি খাতের ঋণের যেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটি 10%, তো সেটি যদি অর্জিত না হয় কিংবা সেখান থেকে এটি তাহলে কি বাড়তে পারে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়তে পারে, সেটা বলাও হয়েছে। এবং সেটাই বললাম যে এটি একটি ভালো বিষয় যে ফ্লেক্সিবিলিটিটা রাখা হয়েছে, মানে এটা কোথাও বেঁধে দেওয়া হয়নি যে এর বেশি বাড়তে দেওয়া যাবে না। তো সেটিকে আমি বললাম যে এটা বিষয়টি আসলেই ভালো এবং অভিনব। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে আপনি যেটি বললেন যে এই মুদ্রানীতি হচ্ছে আসলে সরকারের আর্থিক নীতি সহায়ক একটা কৌশল, এটি তো আমরা সরকারের যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রাটা আমরা দেখি সেটি হচ্ছে 7.8% চলতি অর্থ বছরের জন্য। তো এটি আসলে একটি উচ্চ প্রবৃদ্ধি বলা যেতে পারে আমাদের যেই গতি প্রকৃতি অর্থনীতির, আমাদের যেই সক্ষমতা, তো সেইটি অর্জন করার ক্ষেত্রে এই প্রবৃদ্ধি দিয়ে আমরা তো সাধারণত প্রবৃদ্ধির ক্ষেত্রে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি খাতই মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো আপনার কি মনে হয় যে এই লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে এই প্রবৃদ্ধিটাকে ওই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো? না, যদি আমরা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আপনার প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, তার সাথে যদি আমরা ঋণ প্রবাহটাকে সত্যিকার অর্থে ব্যবহার করতে পারি
এবং সত্যিকার অর্থে আপনার উৎপাদনশীল খাতে যদি আমরা সত্যিকার অর্থে ব্যবহার করতে পারি এবং এটার ফুল এমপ্লয়মেন্ট এবং ফুল ইউটিলাইজেশন যদি হয়, তাহলে হয়তো খুব বেশি কঠিন হবে না। আপনার আশঙ্কা যে একেবারে মূলক, আমি সেটা উড়িয়ে দিচ্ছি না। কারণ আমরা সবসময় দেখেছি আমাদের দেশে আমরা যা প্রাক্কলন করি কিংবা যেটা বাজেট করি কিংবা টার্গেট করি, এটা প্রায় সময় বিভিন্ন বাস্তব কারণে এগুলো হয়তো অর্জিত হয় না। কিন্তু আমি আশাবাদী লোক, আমি আশা করব যে আমরা যে লক্ষ্যমাত্রা ধরেছি এবং আমরা যদি সত্যিকার অর্থে উৎপাদনশীল খাতে তাকে চ্যানেলাইজ করতে পারি, তাহলে হয়তো সে লক্ষ্যমাত্রা অর্জন করা একেবারে অসম্ভব হবে না। আর দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে গত কিংবা 2 বছর ধরে একটা সরকার পরিবর্তনের একটা বিষয় ছিল, নির্বাচন ছিল, যেটা নির্বাচনের আগে সবসময় দেখা যায় যে ইনভেস্টমেন্ট কিছুটা সায় থাকে, ইনভেস্টররা কিছু সায় থাকে, কারণ তারা পরবর্তী সম্ভাব্য পরিবর্তনের দিকে নজর রাখেন বলেই তারা একটু বিনিয়োগে কিছুটা শিথিলতা কিংবা বিনিয়োগে কিছু ওয়েট অ্যান্ড সি পলিসি অবলম্বন করেন। কিন্তু এখন যেহেতু একটি সরকার গঠিত হয়েছে আবারও এবং ধারাবাহিকতা আছে, এটা সবচেয়ে বড় কথা, সরকারের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটা কিন্তু আপনার সামনের ইনভেস্টমেন্টগুলোর জন্য খুব বড় একটা প্রণোদনা হিসেবে কাজ করবে আমি মনে করি। বিকজ আমরা আমাদের দেশে দেখেছি যদিও বিষয়টি অসুস্থ, কিন্তু অনেক সময় দেখেছি যদি রাজনৈতিক পরিবর্তন ঘটে তখন আগের অনেক কিছু পরিবর্তিত হয়ে যায়, অনেক ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায়, অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক থামিয়ে দেওয়া হয়। তো ধারাবাহিকতা আছে বলে সেটা আমাদের আশা যে সেই ধারাবাহিকতার খাতিরেই, ধারাবাহিকতার কারণেই এটি চলমান থাকবে এবং যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করছি, আমরা যেটা আশা করছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবং সরকারও একটি চ্যালেঞ্জ আছে আমাদের ভিশন 21, যেটা সেটি অর্জনের পথে এই ধারাবাহিকতা কিন্তু সবচেয়ে বড় একটা ভূমিকা রাখতে পারবে বলে আমার মনে হয়। জি, আপনি যেটি বলছিলেন যে যেই লক্ষ্যমাত্রায় আমাদের রয়েছে, তো সেটিকে যদি প্রবৃদ্ধির সেই ঋণ আসলে সেই সঠিক জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি, সঠিক জায়গায় যদি আমরা দিতে পারি, তাহলে আসলে এই লক্ষ্যমাত্রা দিয়েই একটা ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব, এটা আমি মনে করি। তো সেটি আসলে কোন ক্ষেত্রগুলোতে হতে পারে? আপনি একজন ব্যাংকার, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এসএমইটাকে গুরুত্ব দেওয়া উচিত নাকি বড় ধরনের শিল্প সেদিকে যাওয়া উচিত? ইনফ্যাক্ট এসএমইতে আমাদের এখনো অনেক সুযোগ রয়ে গেছে এবং ব্যাংকগুলো আমি মনে করি যে এসএমইর উপরে জোরও দিচ্ছে। কারণ এটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে বৃহৎ ঋণ যেগুলো আছে সেগুলো যদি ব্যাংকের ব্যবসায়িক কিংবা কমার্শিয়াল দৃষ্টিভঙ্গিতেও আমরা দেখি, তাহলে বৃহৎ ঋণে কিন্তু ব্যাংকগুলোর রিটার্নটা একটু কম হয়। তার কারণ হচ্ছে বৃহৎ ঋণ গ্রহীতা যারা, তাদের একটা বার্গেনিং পাওয়ার থাকে, তারা রেট নিয়ে বার্গেন করতে পারেন। এবং কিন্তু এসএমই গ্রহীতা যারা, তারা কিন্তু সেই বার্গেনিং পাওয়ারটা তাদের থাকে না। সুতরাং ব্যাংকের যদি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকেও আমরা দেখি কিংবা ব্যাংকের ইনকামের দিক থেকেও যদি দেখি, তাহলে এসএমইগুলোকে কিন্তু ব্যাংকগুলো চেষ্টা করে প্রাধান্য দেয়। এবং এই প্রাধান্য দেওয়ার মধ্যেই কিন্তু আমাদের ভেতর থেকে যারা মধ্যম কি বলবো সাইজের যারা উদ্যোক্তা আছে তারা বেরিয়ে আসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, যেহেতু আমাদের ব্যাংকগুলোই আপনি যদি বড় ঋণের কথাই ধরেন না কেন কিংবা বড় গ্রহীতার কথাই ধরেন না কেন, খুব অল্প সংখ্যক ঢাকা, চট্টগ্রামের মতো কিছু বড় শহরে কিন্তু সীমাবদ্ধ। তাহলে এই যে গ্রামে গঞ্জে এতগুলো শাখা বিভিন্ন ব্যাংকের, তারা কাদের নিয়ে কাজ করছে? তারা এসএমই নিয়ে কাজ করছে। যে আমাদেরকে আসলে ছড়িয়ে দিতে হবে অর্থনীতি, যে আমরা ইনক্লুশনের কথা বলি, এই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলি, সেই জায়গাতে আরও বেশি জোর দিতে বলছেন। জনাব ফারুক মঈনুদ্দিন, যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করছিলাম যে আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি, সেটি আসলে আমরা অর্জন করতে পারবো কিনা এবং সেটি করতে হলে কোন সেক্টরগুলোতে আমাদের জোর দিতে হবে। তো একটা তথ্য সেটি হচ্ছে যে আসলে আমরা প্রথমার্ধের, চলতি অর্থ বছরের প্রথমার্ধের যে মুদ্রানীতি ছিল সেটিতে আমরা দেখেছি যে বেসরকারি খাতের যেই প্রবৃদ্ধি, সেখানে দেখা যাচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত 13.3% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তো আমরা এবারে দ্বিতীয়ার্ধে আমরা সেই টার্গেটটি আমরা নিয়ে যাব 16.5-এ। এটি তো নিশ্চয়ই একটি চ্যালেঞ্জিং বিষয়। আপনার কি মনে হয় যে এটি আমরা মিট আপ করতে পারবো কিনা? এটির ব্যাপারে কিন্তু আমি প্রথম দিকে একটি কথা বলেছি যে আমরা যদি প্রথমার্ধেরটা ধরি,
এবং নির্বাচনকালীন যে পরের কথাটি অর্ধের যে বলেছেন 13 থেকে 16 ঘরে যাওয়া, 13টি কিন্তু আসলে কম ছিল। কেন কম ছিল আমি প্রথমেই বলেছি যে ইলেকশনকে সামনে রেখে বিনিয়োগকারীরা কিছুটা সায় থাকেন। সুতরাং সেক্ষেত্রে 13 যদি হয়ে থাকে, যেটা ছিল সেটা অবশ্যই কম, প্রত্যাশার চেয়ে কম ছিল। তার কারণ হচ্ছে এটি। সুতরাং নতুন অর্থ বছরে নতুন মুদ্রানীতিতে এই ফার্স্ট হাফ যেটা, অথবা অর্থ বছরের শেষ সেকেন্ড মুদ্রানীতি যেটা, সেখানে যে উল্লম্ফনটা হবে সেটিরও কারণ আমি বলেছি যে যেহেতু সরকারের ধারাবাহিকতা আছে, সুতরাং এই জিনিসটি, এই বিনিয়োগের বিষয়টা কিন্তু একটা বড় ধরনের জাম্প দেবে। সুতরাং 13 থেকে 16 উত্তরণ যদি একেবারে নাও হয়, তার কাছাকাছি অ্যাটলিস্ট আমরা পৌঁছতে পারবো বলে আমি আশা করি। বিকজ যে উন্নয়ন প্রকল্পগুলো যেগুলো চালছিল সেগুলো এখন শেষ হবে, এবং বেসরকারি বিনিয়োগকারীরাও কিন্তু এগিয়ে আসবেন, যেহেতু যারা ওয়েট করছিলেন এতদিনের জন্য, তারা এখন পূর্ণ উদ্যমে এগিয়ে আসবেন বলে আমার ধারণা। এবং সেই কারণে হয়তো এই নতুন যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করার কাছাকাছি আমরা পৌঁছতে পারবো নিশ্চয়ই। তো আরেকটি যে বিষয় আপনি শুরুতে বলেছিলেন যে মুদ্রানীতির একটি বড় একটা উদ্দেশ্য হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা। তো আমরা তো দেখেছি যে মূল্যস্ফীতি মোটামুটি নিয়ন্ত্রণেই আছে, 5.35% ডিসেম্বর মাসে হয়েছে। তো এই মুদ্রানীতিটা একটু কিভাবে এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করে একটু যদি বিস্তারিত বলেন, এবং এই মুদ্রানীতির মাধ্যমে আমরা আসলে সেটি ধরে রাখতে পারবো কিনা এই অবস্থান, এবং এই মূল্যস্ফীতিটা আপনার কাছে কি মনে হয় যে ঠিক আছে কিনা? না, প্রথম কথা আমি দর্শকদের জন্যই বলি যারা মুদ্রানীতির সম্পর্কে। মুদ্রানীতি একটা বিষয় যেটি কিন্তু অর্থনীতির ছাত্র ছাড়া বোঝা একটু কঠিন। খুব সিম্পল কথা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কি করে, কিভাবে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ করে। একটি ব্যাংক, উদাহরণ হিসেবে ধরি যে 1 কোটি টাকা একটি ব্যাংক ডিপোজিট আছে, যারা বিভিন্ন আমানতকারীরা জমা রেখেছেন। সেই 1 কোটি টাকা থেকে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার দিতে পারে, মানে ঋণ দিতে পারে। সুতরাং 1 কোটি টাকা যদি জমা থাকে, তাহলে ধরে নিচ্ছি 80 লক্ষ কিংবা 75 লক্ষ টাকা ব্যাংক ঋণ দিতে পারে। 75 কিংবা 80% অথবা 82% যাই বলি না কেন, 80 লক্ষ টাকাই ধরি আমরা। তাহলে এই 80 লক্ষ টাকা যখন ঋণ দেওয়া হয়, তখন এই 80 লক্ষ টাকা বিনিয়োগ হয়ে আবার বিভিন্ন ব্যাংকে এটা ডিস্ট্রিবিউট হয়। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে এই ঋণ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কেন ঋণ প্রবাহকে নিয়ন্ত্রণ করতে হবে? বিকজ ঋণ প্রবাহের কারণে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যেহেতু মানি সার্কুলেশন বেড়ে যাবে। তখন কেন্দ্রীয় ব্যাংক হয়তো বলতে পারে যে না, 80% ব্যাংকগুলো ঋণ দিতে পারবে না, ব্যাংকগুলো এখন 78% ঋণ দিতে পারবে। তখন তো ঋণের প্রবাহটা স্কুইজ হয়ে যায়। এই সংকুচিত হওয়ার কারণে কিন্তু মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হয়। আবার যদি কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে এটাকে একটু ছেড়ে দেওয়া উচিত, আরো বেশি পরিমাণে বিনিয়োগ হওয়া উচিত। আসলে এই বিষয়টি কি এরকম যে চাহিদাটাকে একটু নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে, এইটাই মূলত আপনার মনিটারি পলিসিকে, মুদ্রানীতিটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট অফ ডিমান্ড ফর লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড মানি। এই ডিমান্ডটাকে নিয়ন্ত্রণ করেই কিন্তু মূল্যস্ফীতিকে অথবা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। সুতরাং এটা রাশ টেনে ধরে কিংবা ছেড়ে দিয়ে নগদ প্রবাহ কিংবা ক্যাশ ফ্লোটাকে হয় বাড়ানো কিংবা কমানোর চেষ্টা করার মাধ্যমে মুদ্রানীতিটাকে ইমপ্লিমেন্ট করা হয়। এটি হচ্ছে মূল। কিন্তু সাধারণ জ্ঞানে যেটি আমরা সাধারণ চোখে যেটি মনে হয় যে তাহলে যদি চাহিদা যদি আমি কমিয়ে দিই, সেক্ষেত্রে প্রবৃদ্ধিতে আবার ইয়া হয় কিনা। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের এটি সবচেয়ে বড় কাজ, যে ব্যালেন্সটা মেনটেন করা। আপনি রাশ টেনে ধরলেন, তখন অনেকটা মাছ ধরার মতো। হ্যাঁ, এটা নিয়ন্ত্রণে এলে কিন্তু আবার অর্থনীতির চাকা স্লো হয়ে যাবে। স্লো হলে তখন এক সময় আবার এটা ডিফ্লেশন হয়ে যাবে, ইনফ্লেশন উল্টোটা হয়ে যাবে, প্রবৃত্তির উল্টোটা হয়ে যাবে। সুতরাং এই ব্যালেন্সটা মেনটেন করাই কিন্তু সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ। আর একটি বিষয়, আপনি মুদ্রাস্ফীতির কথা আমরা যদি ধরি, মুদ্রাস্ফীতি 2 ধরনের হয়। একটা হচ্ছে ডিমান্ড পুল, আর একটা হচ্ছে কস্ট পুশ। ডিমান্ড পুল হচ্ছে যে আপনি যদি চাহিদা তৈরি করেন, তাহলে এটা হচ্ছে ডিমান্ড পুল। আপনি যদি বেশি বেশি পণ্য কিনতে চান, আপনি বেশি খরচ করতে চান, তাহলে এক ধরনের চাহিদা সৃষ্টি হয়। সেই চাহিদাই কিন্তু তখন মূল্যকে বাড়িয়ে তুলতে পারে, এটাকে বলে ডিমান্ড পুল। আর এটা হচ্ছে কস্ট পুশ, যেটাকে আপনি
আপনার যদি কস্ট বেড়ে যায়, কোনো কিছুর ব্যয় বেড়ে যায়, তখন কিন্তু এমনিতে পণ্যের দাম বেড়ে যাবে। আপনার যদি মনে করেন ইম্পোর্ট করলেন, ইম্পোর্টেড র মেটেরিয়ালস আপনি পণ্য তৈরি করে বাজারে ছাড়ছেন, সেই ইম্পোর্টেড পণ্যের দাম যদি বেড়ে যায়, ইম্পোর্টেড পণ্যের কস্টটা বাড়লে সেটা যদি ডিমান্ড বাড়তে হয় না, তখন কস্টে এটাকে ঠেলে দামটা বাড়িয়ে দেবে। সুতরাং আমাদের দেশে মূলত যেই জিনিসটা অধিকাংশ মুদ্রাস্ফীতিতে আমরা দেখি কিংবা মূল্যস্ফীতি, আমি দুটোকে এক করে দেখি, মুদ্রাস্ফীতি কিংবা মূল্যস্ফীতি আমি একইভাবে দেখি জিনিসটাকে, সেটি হচ্ছে অধিকাংশ কিন্তু কস্ট পুশ, ডিমান্ড পুলের চেয়ে তো কস্ট পুশ বেশি। যেহেতু আমাদের অর্থনীতিটা কিছু মাত্রায় বিদেশ নির্ভর, আমরা প্রচুর আমদানি করতে হয়, আমদানি নির্ভর, এবং আমাদের র মেটেরিয়ালসগুলো বাইরে থেকে আসে। সুতরাং আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সাথে সাথে কিন্তু কস্টটা নির্ভর করে। সেই কারণে আমাদের অধিকাংশ ডিমান্ডে কিন্তু কস্ট পুশ যখন হয়, তখন কিন্তু মুদ্রানীতি দিয়ে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে পারে যদি ডিমান্ড পুল হয়। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ফর আস টু এই মুদ্রানীতি দিয়ে মূল্যটাকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সেটাই হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের দেশের বাস্তবতায় এটা একটা বড় বিষয়, একটু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আমরা তো দেখছি যে আন্তর্জাতিক বাজারে মূল্যের কিছুটা খুব বেশি উত্থান নেই না। আমরা গত কয়েক বছর ধরে দেখছি জ্বালানি তেল অবশ্যই কিছুটা বেড়েছিল, সেটিও 2008 সালের পরে যেটা হয়েছিল বিশ্ববাজারে, 2008 সালে বিশ্ববাজারে যে একটা বিশাল ধস নেমেছিল, তার থেকে এটা না ওঠার কারণে কিন্তু আমাদের দেশে মুদ্রাস্ফীতি হয়নি, মানে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখা সম্ভব হয়েছে বিকজ কস্ট পুশটা বাড়েনি। যেটা প্রথমে এক্সপ্লেন করলাম, কস্টটা না বাড়ার কারণে কিন্তু আমাদের, আর 2 নম্বর কারণ হচ্ছে আমাদের অফকোর্স, এটা আমি অবশ্যই বলবো যে আমাদের দেশে বেশ কয়েক বছর ধরে ভালো আবহাওয়ার কারণে আমাদের ফলন ভালো হয়েছে। আমরা যেটা আমি সবসময় একটু বলি, আমরা যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন 7.5 কোটি ছিল, এখন তার দ্বিগুণেরও বেশি, অথচ ফসলের জমি কমে গেছে। কিন্তু আমাদের আমরা কিন্তু এখন খাদ্যের সম্পূর্ণ, আমাদের ইম্পোর্ট করতে হয় না। দ্বিগুণ জনসংখ্যাকে কম জমিতে চাষ করে তাদের জন্য ফসল উৎপাদন করা হচ্ছে। তো দ্যাট ইজ অ্যানাদার থিং, যে আমাদের এই ফলন বাড়া এবং গুড হারভেস্টের কারণে কিন্তু আমাদের এটা মূল্যটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা আমাদের জন্য বড় একটা সৌভাগ্য, এটা বলবো। নিয়ে আলোচনা হচ্ছিল মুদ্রানীতি। তো আমরা আরেকটু বিষয়টি নিয়ে একটু অন্যদিকে যেতে চাই, সেটি হচ্ছে যে আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে আমরা আসলে দেখেছি বেশ কিছুদিন ধরেই, বিগত কয়েক বছর ধরেই এই জায়গাটাতে খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংকগুলো, এবং এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 11% মতো। এটি আসলে কোনোভাবেই টলারেবল না। তো সেই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় যে, অবশ্য আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে, নতুন অর্থমন্ত্রীর কাছ থেকে শুনেছি এই হারটা কোনোভাবেই আর বাড়তে দেওয়া হবে না, এখন থেকে এটা কমবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন যে তারা আর্থিক বিভাগ এবং তারা মিলে একটি কমিটি করেছেন, খুব শীঘ্রই আমরা একটা ইতিবাচক একটা দিক দেখতে পাবো। আসলে সেটি কি 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 হতে পারে? দেখেন, আমি একজন ব্যাংকার হিসাবে এবং একটি ব্যাংকের প্রধান নির্বাহী হিসাবে আমিও মাঝে মধ্যে খুব অসহায় বোধ করি যখন খেলাপি ঋণের কথা আসে। কারণ আমরা যখন আদায়ে যাই, আমি কিংবা আমার অন্যান্য কলিগ যারা ব্যাংকে আছেন, আদায়ে গিয়ে তারা এক সময় দেখতে পান সামনে রাস্তাটা বন্ধ, এবং আজকে যে খেলাপি ঋণের এই অবস্থা, এটাকে আসলে চলতে দেওয়া যায় না। তো সুতরাং একটি ভরসার বিষয় হচ্ছে, নতুন অর্থমন্ত্রী মহোদয় যখন দায়িত্বপ্রাপ্ত হলেন, আমরা অ্যাসোসিয়েশন ব্যাংকার্স থেকে তার সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম। এটা যা শুভেচ্ছা সাক্ষাৎ, কিন্তু খুব স্বাভাবিকভাবে একজন অর্থমন্ত্রীর মতন ব্যক্তির সাথে যখন এক সৌজন্য সাক্ষাতে যাওয়া হয়, এটি তখন আর কেবল সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ থাকে না। সেখানে বেশ কিছু পলিসি নিয়ে আলাপ হয়েছে। বিশেষ করে অবশ্যই এটার মূল বিষয়টাই ছিল খেলাপি ঋণ, এবং অর্থমন্ত্রী মহোদয়ের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, তিনিও খেলাপি ঋণ আদায় কিংবা খেলাপি ঋণকে কমানোর বিষয়ে তার কিছু চিন্তা ভাবনা আছে আমরা দেখলাম। তার মধ্যে একটি কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে আইনও পরিবর্তন করতে হবে। আমরাও বুঝি আইনের কিছু পরিবর্তন করা দরকার, কারণ আমরা অনেক ক্ষেত্রে খেলাপি ঋণ আদায় করতে গিয়ে শুধুমাত্র আইনের জটিলতায় কিন্তু আমরা আটকে যাচ্ছি, আমরা এবং অন্যান্য ব্যাংক। এবং এতে করে যেটি বিষয় হচ্ছে, আরেকটি বিষয় আমি সবসময় বলি, সব জায়গায় বলি, আমি সেদিনও বলেছি অর্থমন্ত্রী মহোদয়কে, যে আমাদেরকে
আগে বের করতে হবে কারা ইচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিদেরকে কিন্তু আলাদাভাবে ক্লাসিফাই করে তাদেরকে ডিটেক্ট করতে হবে, এবং যেটা ভারতে আছে, তাদের ভারতে কিন্তু উইলফুল ডিফল্টারদের জন্য আলাদা ট্রিটমেন্ট। তো সুতরাং আমাদেরকে প্রথমে করতে হবে ইচ্ছাকৃত খেলাপিদেরকে আলাদা করা, এবং যারা ইচ্ছাকৃত খেলাপি নয়, যারা বাস্তবতার শিকার হয়ে যারা খেলাপি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা। এইটি যদি করা যায় তাহলে আমি মনে করি খেলাপি ঋণ কমবে। কারণ এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো সংবেদনশীল, সেটি তো আর আইনগতভাবে করা সম্ভব না। না, ইচ্ছাকৃত খেলাপি আসলে আইনও পরিবর্তন করতে হয় না, এটার জন্য আইনের পরিবর্তন দরকার নাই, দরকার না। আইনের পরিবর্তন দরকার অন্যান্য জায়গায়, যেমন মনে করেন যে রিশিডিউলিং একটা রিশিডিউলিংটাও সেন্ট্রাল ব্যাংকের হাতে। মূল বিষয় আইনের পরিবর্তন যেখানে হওয়া উচিত সেটা হচ্ছে যে, মনে করেন খুব সিম্পল একটা কথা, আমি স্বপ্নও দেখি এটা হবে না কখনো। মনে করেন একজন জনপ্রতিনিধি হতে চাইলে তাকে তিনি খেলাপি হতে পারবেন না, ঠিক আছে? নির্বাচনের আগে আমরা দেখতে পাই যারা ইলেকশন করবেন তারা ব্যাংকে যদি খেলাপি ঋণ থাকে সেটাকে পরিশোধ করেন না, এটাকে নিয়মিত করেন। আচ্ছা, কিন্তু তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তিনি যদি খেলাপি হয়ে যান, তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিন্তু তিনি জনপ্রতিনিধি থাকবেন, ঋণ খেলাপিও থাকবে। মনে করেন একজন ব্যাংক ডিরেক্টরের তিনি যদি খেলাপি হন, তার কিন্তু ডিরেক্টরশিপ চলে যায়, এটা আইনে আছে। তো আমি জানি না আমাদের দেশে এটা কখনো করা সম্ভব হবে কিনা, যদি খেলাপি হলে মানে এমপি হোক, ইউপি চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ওয়ার্ড কমিশনার হোক, যাই হোক, তাদের সেই পদটা চলে যাবে, কিন্তু সেটা হবে না। এটার জন্য আইনের এত বড় সংস্কার প্রয়োজন যে সেটা আসলে আদৌ সম্ভব না। সুতরাং এইটা স্বপ্ন দেখে লাভ নাই, আমাদের অন্যান্য আইনগুলো পরিবর্তন করতে হবে, যাতে ব্যাংকগুলো ঋণ আদায় করতে গেলে খেলাপি, যারা ইচ্ছাকৃত খেলাপি কিংবা যারা অ্যাভয়েড করার চেষ্টা করে, তারা যাতে কোনো আইনের আশ্রয় নিতে না পারে। আমরা প্রায় দেখি যে আমরা প্রতিদিনই প্রতি সপ্তাহে আমরা পাচ্ছি যে আমাকে খেলাপি বলা যাবে না, এটা স্টে করে দেওয়া হচ্ছে। এটার বিষয়ে কিছুটা করা উচিত। আমি এখানে আদালতের এখতিয়ার নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে এটির বিষয়ে সরকারেরও কিছু করণীয় আছে বলে আমি মনে করি। আমাদের বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, যেহেতু অর্থমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে উদ্যোগী হচ্ছেন, আমি আশা করছি যে হয়তো কিছু একটা হবে। নিশ্চয়ই, আমরাও সেই আশা করছি। আচ্ছা, আরেকটি বিষয় যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা নানা ধরনের সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ আমরা নিতে দেখেছি, কিন্তু সেটিও কিন্তু একটা বলা যায় একটু শ্লথ গতিতেই এগুচ্ছে। এটার কিন্তু একটা বড় কারণ কিন্তু আমাদের আর্থিক খাতের যেই শৃঙ্খলা এবং আমাদের আর্থিক খাতের যেই ক্রেডিট রেটিংয়ের অবস্থা, সব কিছু মিলিয়ে আমাদের যে সুদ হার, সেগুলো কি কারণ কিনা, এই পরিবেশগুলো কি তৈরি হচ্ছে না এই কারণে কিনা? না, এক্স্যাক্টলি আমি সেটাকে ওই আর্থিক খাতের অবস্থাকে আমি এটা কারণ এটা মেলানো আমি মনে করি না। আমাদের মূল বিষয়টা হচ্ছে একজন বিদেশি বিনিয়োগ করে আমাদের দেশে কেন বিনিয়োগ করবেন, তাকে অ্যাট্রাক্ট করার মধ্যে আমি কি দিচ্ছি, সেটি হচ্ছে মূল বিষয়। আমার আর্থিক খাতের অবস্থা কিন্তু বিদেশি বিনিয়োগের মূল নিয়ামক নয়। মূল নিয়ামক হচ্ছে আমি একজন বিনিয়োগকারীকে কী কী সুবিধা দিচ্ছি। আপনি ভারতে দেখেন, এক রাজ্যে অন্য রাজ্য থেকে বিনিয়োগ নিয়ে যাওয়া হচ্ছে, তারা রাজ্যে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, অর্থনৈতিক অঞ্চল দিচ্ছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। সুতরাং বিনিয়োগের মূল বিষয়টা হচ্ছে আমার দেশ অবকাঠামোটি কতখানি আকর্ষণীয় একজন বিদেশি বিনিয়োগকারীর কাছে। একজন বিদেশি বিনিয়োগকারী একটা অপরিচিত দেশে কেন আসবেন, তিনি যদি বিভিন্ন প্রণোদনা না পান। আমি একটা সিম্পল আপনাকে খুবই সরল একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। আমরা এখনও পর্যন্ত ঢাকা বিমানবন্দরে যখন একজন বিদেশি এসে নামে, তার লাগেজ বের করতে 2 ঘন্টা লাগে, কমপক্ষে 1 ঘন্টা লাগে। আর ইমিগ্রেশন শেষ করে আসার পরে একজন বিদেশি, আমি নিজের চোখে দেখেছি, শ্রীলঙ্কা থেকে এসে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাগেজের জন্য। আমার কিছু বিদেশি ছিল, আমি একজন দেশপ্রেমিক লোক হিসাবে সেই বিদেশিদের কাছে আমি অ্যাপোলজি করে চেয়েছি। আমার খারাপ লাগছিল, দুজন বিদেশি আমাদের সাথে আমরা ভুগছে না, আমাদের তো এটা গা সহ হয়ে গেছে। বিদেশিদের কাছে কেন 2 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে ফ্লাইট টাইমে 2 ঘন্টা ছিল। সুতরাং সিম্পল একটি ব্যাপার যদি এটার সমাধান করা না যায়, আমি বিদেশিদেরকে কি বলে ডাকবো বলে। সুতরাং এইসব বিভিন্ন বিষয় মিলেই কিন্তু বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা যত প্রণোদনাই দিইনি, কিন্তু অনেক বিষয় আছে যেটা আমরা আসলে অ্যাট্রাক্ট করতে পারছি না। একটু সংক্ষেপে, আমরা একদম শেষ সময় চলে আসছি, যে সুদ হার আমরা সিঙ্গেল ডিজিটে আমরা দেখতে চেয়েছি, কিন্তু সেটি এখনও কিন্তু হয়নি। আপনারা এক সময় কমিটমেন্টও করেছিলেন।
আচ্ছা, এটার ব্যাপারে একটা খুবই সিম্পল কথা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই কমিটমেন্ট ছিল কোনো একটা পক্ষ থেকে, কিন্তু সুদের হার 1 ডিজিটে ছিল এক সময়, তখন কিন্তু কেউ কমিটমেন্ট করে নাই। তখন কিন্তু সুদের হার এমনি নেমেছিল। সুতরাং আমি মনে করি সুদের হারকে কিন্তু কমিটমেন্ট কিংবা নির্দেশ দেওয়া হবে না। এটার জন্য বাজারে ঠিক করে দেবে সুদের হার কী হবে। সুতরাং বাজারে যদি কাঁচামাল বেশি থাকে, কাঁচামাল মানে আমি অবশ্য অর্থের কথাই বলবো, তাহলে সুদের হার কমিয়ে দেওয়ার জন্য কোনো কমিটমেন্ট লাগবে না, কারণ নির্দেশও মনে হবে না। এটা এমনিতে কমে আসবে, আগেও কমে এসেছিল, হয়তো সামনে কমে আসবে। আমরা চেষ্টা করেছি। নিশ্চয়ই। আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এই স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ এখানে শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।